নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঠাকুর। আমি ছোটদের নীল আকাশ ফেসবুক পেজের জন্য একটা গল্প পড়ে শোনাবো। সম্পাদক মশাই শ্রী সুভাষ মুখোপাধ্যায়ের আমন্ত্রণে আমি এখানে একটা গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটার নাম হচ্ছে ৬৯৯৬। গল্পটায় দু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ডপলগ্যাঙ্গার, নিউমারোলজি। তোমরা মন দিয়ে শোনো, শুনে আমায় বলো কেমন লাগলো। আমি শুরু করছি। গল্প ৬৯৯৬। রিক জানে এখন পর ৩টে ট্রেন যাবে, তার পরের ট্রেনটায় মা আসবে। তবু কোনো ট্রেন এলেই রিক ট্রেনের যাত্রীদের দেখতে থাকে। যদি মা আজ একটু আগে ফেরে। চন্দননগর স্টেশনের কাছেই রিকদের বাড়ি। ছাদ দিয়ে স্পষ্ট ট্রেনের আনাগোনা দেখতে পাওয়া যায়। ভিড় পাতলা না হওয়া পর্যন্ত সে দেখতেই থাকে। তারপর স্টেশন ক্রমে ফাঁকা হয়ে এলে ফের সে তার শ্যাডো ক্রিকেট খেলতে শুরু করে। আর স্কুলে তো এখন গরমের ছুটি চলছে। তার মাও এক বেসরকারি স্কুলের ভূগোলের শিক্ষিকা, কিন্তু মায়ের ছুটি পড়বে সেই ১৬ই জুন। তাই রিক এখন মোটামুটি একা, কিন্তু তার সঙ্গে তাকে দেখাশোনা করার জন্য থাকে মালাপিসি। কিন্তু মালাপিসির বড্ড টিভির নেশা। তাই রিক যখন ছাদে আসে তখন মালাপিসির খুব আনন্দ হয়, কারণ তিনি মন দিয়ে সিরিয়ালটা দেখতে পারেন। এমনিতে রিক ঘরে বসে কার্টুন দেখে। তাও তো সূর্যদেবের গনগনে তেজের জন্য ৫:৩০টার আগে সে ছাদে উঠতেই পারছে না। ছাদ যেন তেতে আছে। এখনো হালকা এক গরম বাষ্প অনুভব করছে রিক। তবু দিনের বেলায় গনগনে রনরনে আস্ফালন হচ্ছে, এখন খানিকটা স্থিমিত। তবুও সূর্যদেব যাবার আগে খানিক চোখ পাকিয়েই যাবেন আর কি। এরপর যখন পশ্চিমে ঢলে যাবে তখন আকাশের এক মোহময়ী রূপ, অসাধারণ সব রঙের হোলি খেলা। রিক তখন চুপ করে বসে আকাশের ওই হোলি খেলা দেখে। তারপর আবার তার চোখ মেলে তাকালো যখন আকাশে, দেখলো এক ঝাঁক সাদা বকের উড়াল। পৃথিবীটা বুঝি শান্ত হয়ে এলো এবার। মৃদুমন্দ হাওয়ায় গায়ে ঝাপটা মারছে। বেশ ভালো লাগছে রিকের। আনন্দের চোটে কি একটু বেশি জোরে মারা হয়ে গেল বলটা? যা, পুকুরে পড়লে আর রক্ষে নেই না। পুকুরে না, ওই পরিত্যক্ত পোড়ো বাড়িটায় গিয়ে পড়লো। কি মুশকিল। বাড়ি থেকে সব সময় সবাই সাবধান করে দিয়েছে, সাপ খোপের আড্ডা, ওখানে যেন রিক কখনো না যায়। ছাদ দিয়ে ঝুঁকে রিক বলের গতিবিধি লক্ষ্য করছিল। হঠাৎ কোত্থেকে হাফ প্যান্ট পরা এলো গায়ে একটা ছেলে এসে তার ক্রিকেটের ডিউস বলটা তার ছাদের দিকে ঠিক তাক করে ছুঁড়ে মারল। উল্লাসে রিক বলে উঠল, ওহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ছেলেটা মাথা ঘুরিয়ে একবার তাকে দেখেই ছুটতে পালালো। ওই যে মাথাটা ঘোরালো, রিক এক ঝলকের জন্য হলেও মুখটা ঠিক দেখতে পেল। মুখটা কিন্তু ভারী চেনা। কোথায় দেখেছে রিক? কোথায় দেখেছে? তবে কি যা, তাই কখনো হয় নাকি? রিকের চিন্তার জালকে ছিন্ন ভিন্ন করে হুইসেল দিতে দিতে আরেকটা ট্রেন ঢুকলো। রিক ফের তার অভ্যেস মতো ট্রেন যাত্রীদের দেখতে লাগলো। আরো একটা ট্রেনের অপেক্ষা, তারপরেই মা ফিরবে। কিন্তু মা যখন ফিরল খালি হাতে, রিকের মুখ ঝুলে গেল। আজ যে মায়ের আইসক্রিম আনার কথা ছিল। মা তার বাংলার পাঁচের মতো মুখখানা দেখে হেসে বললেন, ধুর বোকা ছেলে, আইসক্রিম আনলে গলে যেত না? তোকে পয়সা দিচ্ছি, যা সামনের মিষ্টির দোকানটায় গিয়ে পছন্দ করে কিনে নিয়ে আয়। নাচতে নাচতে রিক একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে ফিরল। আবার সেই ছেলেটাকে দেখতে পেল। হাত থেকে খুচরো পয়সাগুলো পড়ে গেল। রিক প্রায় সামনাসামনি তাকে দেখল। ওই চোখ, ওই নাক, ওই চিবুক, ওই মুখ, এ যে তারই প্রতিবিম্ব। এ কে? কেন বারবার রিককে দেখা দিচ্ছে? উদ্দেশ্যটাই বা কি? একে গরম, তারপর রিক এই ঘটনার আকস্মিকতায় আরো দরদর করে ঘামতে লাগলো। কারো সঙ্গে সে যে ঘটনাটা বলে হালকা হবে তারও উপায় নেই। কি বলবে তাদের? সে নিজেকে দেখতে পাচ্ছে। কেউ কি বিশ্বাস করবে এমন একটা আজগুবি কাহিনী? কিন্তু ঘটনাটা যে তার সঙ্গে ঘটছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কি যে করবে রিক এখন? উল্টে তার অবস্থা দেখে মা ঘাবড়ে গিয়ে ঝপাঝপ নুন চিনির জল করে দিলেন। নিষেধাজ্ঞা জারি হলো, সন্ধ্যে ৬টার আগে ছাদে ওঠা যাবে না। সঙ্গে মালাপিসিকেও থাকতে হবে। আর এমনই কপাল, সেই রিকের প্রতিচ্ছবি রিক ছাড়া আর কাউকে দেখা দেয় না। সেই অন্য রিক আবার একদিন দেখা দিল। রিকের ভেতর কেমন ভয় ভয়, গা ছমছম করতে লাগলো।
কোথাও গিয়ে যেন তার শান্তি নেই, আতঙ্ক যদি সে আবার দেখা দেয়। তার পরের 2 সপ্তাহ নির্বিঘ্নে কাটল। অন্য রিকের স্মৃতি প্রায় ফিকে হয়ে এসেছে। ইতিমধ্যে রিকের স্কুলও খুলে গেছে। রিক অরবিন্দ বিদ্যামন্দিরে 7ম শ্রেণীর ছাত্র। তার স্কুলের বেস্ট ফ্রেন্ড হচ্ছে শোভন। তা সে সেদিন শোভনের সঙ্গেই ক্যান্টিনে ঢুকেছে খাবে বলে। ব্যাস, অমনি ওখানে অন্য রিক হাজির। এক মনে চেয়ারে বসে তার দিকে নির্নিমেষে তাকিয়ে আছে। উত্তেজনায় রিক শোভনকে বলে উঠল, দেখ দেখ, দেখতে পাচ্ছিস তুই ওকে? সারা ছুটি আমাকে জ্বালিয়ে মেরেছে, আবার এখানে এসেও উপস্থিত। কে কে কোথায়, কার কথা বলছিস? অবাক হয়ে যায় শোভন। তুই দেখতে পাচ্ছিস না? না রে। ক্ষোভে হতাশায় গলাটা ধরে আসে রিকের। কি ব্যাপার বলতো রাজস্বী, আমাকে সব খুলে বল, তোকে দেখে খুব ডিস্টার্বড মনে হচ্ছে। রিকের ভালো নাম রাজস্বী। সে প্রথম থেকে সব কিছু ভেবে ভেবে বলল তার প্রিয় বন্ধুকে। দাঁড়া, আমি আমার ছোট কাকাকে বলবো। ছোট কাকা অনেক কিছু জানে, অনেক কিছু নিয়ে পড়াশোনা করে। প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপর তো অগাধ জ্ঞান। স্কুল থেকে ফেরার পর কাকার সঙ্গে কথা বলে তোকে ফোন করব, তুই কিচ্ছু চিন্তা করিস না। শোভন সান্ত্বনা দেয় রাজস্বীকে। সেদিন স্কুল থেকে ফিরে রিকের বেশ ক্লান্ত লাগছিল। অনেক দিন বাদে স্কুল খুলেছে, তাই সামান্য কিছু খেয়ে নিয়ে সে একচোট ঘুমিয়ে নিল। তারপর রোদ পড়লে প্রতিদিনের মতো ছাদে উঠল শ্যাডো ক্রিকেট খেলবে বলে। কিন্তু ছাদে উঠে দেখে অবাক কাণ্ড। সে যে আগে থেকেই এসে উপস্থিত তাদের ছাদে। কোন উপায়ে, কোন রাস্তা দিয়ে এলো কে জানে। তবে কি ছিঁচকে চোর গোছের কিছু? পাইপ বেয়ে উঠে এসেছে। কোন দিন ফাঁক পেয়ে বাড়ির সব জিনিসপত্র হাতাবে। হাত ঘুরিয়ে ঠিক তারই মতো স্পিন বল করছিল। তারপর যে দৃশ্যটা দেখলো তাতে হাড় হিম হয়ে গেল রিকের। বল করতে করতে অন্য রিক হঠাৎ এক তীব্র আগুনের শিখার মধ্যে বেমালুম মিলিয়ে গেল। এ কি ভোজবাজি নাকি? রিক কেমন বাকরহিত, শক্তিরহিত হয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। ইতিমধ্যে মায়ের নির্দেশ অনুযায়ী মালা পিসি ছাদে উঠে এসেছে। কি হলো রিক, এখানে এভাবে দাঁড়িয়ে কেন? শরীর খারাপ লাগছে নাকি? সম্বিত ফেলল রিকের। কোনো কথা না বলে সে দুদ্দার করে নিচে নেমে এলো। চুপচাপ মুখ গুজে সে বিছানায় শুয়ে পড়ল। কি হচ্ছে তার সঙ্গে এটা? কেন হচ্ছে? একবার নয়, দুবার নয়, বারবার। তবে কি সে কোনো মানসিক সমস্যায় ভুগছে? কেন এমন হচ্ছে? কেন কেন? এমনই এতল বেতল চিন্তার মাঝে তাদের ল্যান্ডলাইনটা বেজে উঠল। মালা পিসি ডেকে দিল রিককে। রিক, তোমার বন্ধু শোভন ফোন করেছে। আসছি। রিক এসে ফোনটা ধরল। রাজস্বী, আমার ছোট কাকার সঙ্গে একটু কথা বল, উনি কিছু জিনিস জানতে চাইছেন। রিক ওনাকে বিশদভাবে সব কিছুর বর্ণনা দিল। খানিক আগের ঘটনাটাও ভুলল না বলতে। শোভনের কাকার সঙ্গে কথা বলে রিকের সত্যি ভালো লাগছে, অনেক হালকা লাগছে নিজেকে। উনি সম্পূর্ণ একটা অন্য বিষয়ের ওপর আলোকপাত করলেন। মোটামুটি রিক যা বুঝল তাতে ব্যাপারটা এরকম দাঁড়ায়। পৃথিবীর অনেক মানুষই নিজের প্রতিরূপকে দেখতে পেয়েছেন। বহু প্রসিদ্ধ ব্যক্তিত্বও এই দলে আছে, যেমন শেলি, মপাসা, জুল ভার্ন, গোয়েতে, এমনকি আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একে বলা হয় ডপলগ্যাঙ্গার। এটি একটি জার্মান শব্দ, যার সঠিক ইংরেজি প্রতিশব্দ শ্যাডো ওয়াকার হতে পারে, নিজের ছায়া সঙ্গী। সারা পৃথিবী জুড়ে এমন ঘটনা কম হলেও নেহাত বিরল নয়। তবে এদের আগমন সাধারণত কোনো বিপদের বার্তা জানায়। নিজের বা নিজের খুব কাছের কারোর আবার সেই আমোঘ প্রশ্নটা সামনে আসছে, সে কেন রিককে বারবার দেখা দিচ্ছে? কোনো আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে কি এই অন্য রিক? সব ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে যে শেষের ঘটনাটা একটু অন্য মাত্রা পেয়েছে। ওই যে অন্য রিক কেমন এক আগুনের শিখার ভেতর লীন হয়ে গেল। তবে কি আগুন থেকে কোনো বিপদ আছে রিকের? এরপর কটা দিন বেশ নিরুপদ্রবে কাটল। দেখতে দেখতে সামনে আবার পরীক্ষা চলে আসবে। পড়াশোনায় মনোনিবেশ করল রিক। ফের সেই গতানুগতিক জীবন, স্কুল, আঁকা, ক্যারাটে, সাঁতার, পড়াশোনা, আবার স্কুল। একদিন ঘরে বসে ছবি আঁকছিল রিক। সামনেই স্বাধীনতা দিবস।
বিভিন্ন বিপ্লবীদের ছবি এঁকে জমা দিতে বলেছে স্কুল থেকে। তাই রিক ক্ষুদিরাম বসুর ছবি আঁকতে ব্যস্ত। আচমকাই সিনেমার স্পেশাল এফেক্টের মতো ক্ষুদিরাম বসুর মুখের আদলটা বদলে হয়ে দাঁড়ালো রিকের মুখের অবয়ব। আর মুহূর্তের মধ্যে এক লেলিয়ান শিখা যেন গ্রাস করলো সেই মুখের প্রতিচ্ছবিকে। রিক এমন একটা ঘটনার জন্য একটুও প্রস্তুত ছিল না। রীতিমতো ঘাবড়ে গেল সে। এবার সত্যিই তাকে আসন্ন বিপদ ভারাক্রান্ত করে তুলছে। রিকের মনের ভেতরে এক অদ্ভুত ত্রাস থাবা বেঁধে বসল। সবসময় তার মনে অশান্তি, অস্বস্তি, কোনো কিছুতে যেন মন বসছে না। এদিকে সেপ্টেম্বরের মাঝামাঝি তাদের পরীক্ষা। কি যে হবে কে জানে। সেদিনও স্বপ্নে রিক একটা অদ্ভুত জিনিস দেখল। সে ছুটছে ছুটছে ছুটছে, এক বিরাট আগুনের গোলা তার দিকে এদিকে ধেয়ে আসছে। সে প্রাণপণে ছুটছে, কিন্তু আর টাল সামলাতে না পেরে সে পড়ে গেল, আর আগুনের গোলাটা তার উপর দিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে রিকের ঘুম ভেঙে গেছে। দরদর করে সে ঘামছিল। এই বয়সে রিককে মৃত্যু ভয় পেয়ে বসলো নাকি? তার কেবল মনে হতে লাগলো যদি কিছু হয় তাহলে তার মা বাবার কত না জানি কষ্ট হবে। কি করে তারা নিজেদের সামলাবেন? শেষকালে রিক শোভনের ছোট কাকার সঙ্গেই আরো একবার কথা বলবে বলে মনস্থ করল। আচ্ছা, যদি আমার এই ডপেলগ্যাঙ্গার আমার কোনো আসন্ন বিপদের কথাই জানায়, তবে সেটা কবে হবে তার কি একটা আভাস পাওয়া যেতে পারে? তাহলে সাবধান থাকা যেত আর কি। সেটা একমাত্র তুমিই পারবে রিক। প্রথম কবে দেখা দিয়েছিল একটু মনে করে বলো তো? আর কবে কবে তোমার সামনে হাজির হয়েছিল? এতে কোনো সামঞ্জস্য রয়েছে কিনা সেটা খেয়াল করো। এটা তুমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। রিক স্মৃতি হাতড়ে মনে করলো প্রথম যেদিন তাকে দেখা দিয়েছিল সেটা ছিল একটা সোমবার, 9ই জুন। এরপর এসেছিল 8ই জুলাই। এই ঘটনাটা ঘটল আগস্ট মাসের 7 তারিখে। প্রতি মাসে সে একদিন করে এগোচ্ছে। তার মানে সেপ্টেম্বরের 6 তারিখে ফের অন্য রিকের সঙ্গে সাক্ষাৎ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের 6 তারিখ শোভন কাকাও শুনে একই মত পোষণ করলেন। তো তিনি প্রত্যেকটা তারিখ এবং মাসের যোগফল খেয়াল করলেন যে সেটা দাঁড়াচ্ছে 15। যেমন 9 তারিখ এবং জুন হচ্ছে বছরের 6ষ্ঠ মাস, অতএব 9 + 6 = 15। ফের জুলাইয়ের 8 তারিখ, জুলাই যখন 7ম মাসে, সুতরাং 8 + 7 = 15। এইভাবে অগাস্টের ক্ষেত্রে 7 + 8 = 15। উত্তেজিত রূপ তখন বলে উঠল, আবার আমার জন্মদিনও মে মাসের 1 তারিখে, অতএব ফের সেই 1 আর 5। তাহলে তো সেপ্টেম্বরের 6 তারিখে তোমায় খুব সাবধানে থাকতে হবে, কারণ সেক্ষেত্রেও হচ্ছে 6 + 9 = 15। আবার অন্যদিকে তোমার জন্মদিন ধরলে 1 + 5 = 6। সেক্ষেত্রে ডেটটা খুব ইম্পর্ট্যান্ট, 6, 9, 14। 14টা হচ্ছে সাল। ক্যালেন্ডারে চোখ রাখলো রিক। শনিবার পড়ছে। ছোট কাকা তার মাকেও ফোনটা চেয়ে সবকিছু বুঝিয়ে বললেন। রিক জানে শনিবার তার স্কুল বন্ধ, তাহলে স্কুলে কোনো বিপদের সম্ভাবনা নেই। তবে সেদিন একটা আঁকা প্রতিযোগিতা আছে কৃষ্ণ ভাবিনী গার্লস হাই স্কুলে। মায়ের ছুটি নেই, তবু মা ছুটি নেবার চেষ্টা করবে বলে জানিয়েছেন। ফোনে বাবাকেও জানানো হলো ব্যাপারটা। বাবা বেশ উদ্বিগ্ন। এই কটা দিন তো রিক মজা করুক, আনন্দে থাকুক, পরের কথা না হয় পরে ভাবা যাবে। না জানি আগামী দিন কি বিপদের সংকেত বয়ে আনছে। দেখতে দেখতে সেপ্টেম্বরের 5 তারিখ চলে এলো। একটা চোরা ভয় সারাক্ষণ টের পাচ্ছে রিক। শোভন সমানে তাকে সাহস জুগিয়ে চলছে। বাবাও বাচ্চারেক ফোন করেছেন, বাইরে থাকেন চাকরির সূত্রে, তাই তিনিও চিন্তান্বিত, মাও চিন্তান্বিত। বিকালে সে আবার ছাদে উঠবে ভেবেছিল, কিন্তু তাকে ছাদে উঠতে দেওয়া হয়নি। সন্ধে নাগাদ হাত পা ধুয়ে প্রতিযোগিতার আঁকাটা প্র্যাকটিস করছিল। খাওয়া দাওয়ার পর রাতে সে ঠাকুর নমস্কার করলো প্রাণ ভরে। তার খাটের পাশেই একটা তাকে ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের ছবি রাখা থাকে।
জন্মদিনের দিন নিজে হাতে মালা ধূপ সব দেয় রিক এই মনীষীদের। কি মনে হলো সেদিন দুটো ধূপ জেলে প্রার্থনা করে শুতে গেল সে। মা এসে ব্যাপারটা দেখে মিটিমিটি হেসে চলে গেলেন। সেদিন শিক্ষক দিবস ছিল। মাও বেশ অনেক উপহার পেয়েছেন, সেগুলো গুছিয়ে নিজেও শুতে চলে গেলেন। রাত তখন কত হবে কে জানে, তবে বেশ গভীর রাত। রিকের কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আচমকা ঘুম ভেঙে দেখে তার মশারিতে আগুন লেগে গেছে। বিছানায় মশারির ভেতর কালো ধোঁয়া ছাড়া আর কিচ্ছু সে দেখতে পাচ্ছে না। ধোঁয়ার দমকে সে ভীষণভাবে কাশছে। কাশতে কাশতে তার আগুনের শিখা দেখে সে সরতে সরতে দেয়াল ঘেঁষে চলে এসেছে। কিন্তু আর তো সরার জায়গা নেই। তবে কি সে ধূপ জ্বালিয়েছিল সেই আগুনের ফুলকি থেকে আগুনটা ধরে গেল? তবে তো অন্য রিক তাকে ঠিকই সাবধান করেছিল। নাকে মুখে এমন ধোঁয়া ঢুকেছে যে রিক ক্রমাগত কেশেই চলেছে, প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম। আচমকা কোন মন্ত্র বলে মা টের পেয়েছে কে জানে, দরজা ঠেলে পর 4-5 বালতি জল ঢাললেন মশারির ভেতর। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। মাকে দেখে সাহস পেয়ে রিক লাফ দিয়ে খাট থেকে নামলো। সেও খানিকটা ভিজে গেছে। তাকে দেখে মা বেশ অবাক হয়ে বলল, ও মা, তুই এখানে? মানে এই তো আমায় ডেকে তুলে আগুনের খবরটা দিলি, আবার কখন মশারির ভেতর ঢুকলি? কি বলছো বলো তো তুমি? চপ বাবা, নিজেই তো মা মা বলে আমার ঘরে ঢুকে আগুন লেগে গেছে, শিগগিরই বালতি বালতি জল নিয়ে এসো বললি। কেমন হতভম্ব হয়ে গেল রিক। তবে কি অন্য রিক মাকে গিয়ে ডেকে আনলো? মায়েরও কেমন সন্দেহ হলো। তাই তো, তুই তো ঘুমোচ্ছিলি। তোর পক্ষে তো। মা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল, যাক বাবা, তাহলে বোধহয় ফাঁড়াটা কেটে গেল মনে হচ্ছে। রিক এক ছুট্টে গিয়ে মায়ের মোবাইলটা দেখল। রাত তখন 1টা বাজে, আর তারিখটা 6-9-14 দেখাচ্ছে বটে। ধন্যবাদ বন্ধুরা, জানিও কেমন লাগলো। আজ আসি, নমস্কার।